ফার্স্ট ইয়ারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এই ক্লাসটি আসলে রবিবারে নেওয়ার কথা ছিল, আমি নিয়েছিলামও, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটা আপলোড করা যায়নি, তাই আজকে আবার নিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এই কোর্সটি আমি ইতিমধ্যে শেষ করিয়েছি, ক্লাসে এবং অনলাইন দুটো মিলিয়ে শেষ হয়ে গেছে তোমাদের মূল বিষয়গুলো। তবুও আজকে তোমাদের সামনে এই সম্পর্কে কিছু আলোচনা করব। তবে যেটি সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে, আবারও তোমাদেরকে মনে করে দিতে চাই যে তোমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছে যে করোনা আবার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এই শীতে এটির প্রকোপ আবার নতুন করে দেখা দিয়েছে। যদিও ইতিমধ্যে কিছুটা কমে গিয়েছিল, তবু আবার এটা এখন বেড়ে গিয়েছে। কাজেই সেই জন্য তোমাদেরকে ঠিক আগে আমরা প্রথম দিকে যতটুকু সাবধানতা অবলম্বন করেছিলাম, আমরা এখন তার চেয়েও বেশি সাবধান হব, সতর্ক থাকব এবং সেই সতর্ক বা আমাদের যে স্বাস্থ্যসম্মত কার্যক্রমগুলো সেগুলো আবারও পালন করব, সেগুলো মেনে চলব। যেমন তোমার অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, বাইরে গেলেই গোসল করতে হবে, এসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অর্থাৎ সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে যাতে করে করোনা বা কোনো ধরনের ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে না পারে। তারপর জনসমাগম এড়িয়ে চলতে হবে আবারও। তো এই বিষয়টি মাথায় রেখে তোমাদের যে কোর্সটি পাশ্চাত্য দর্শনের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, সে বিষয়ে আমি আগেই বলেছি যে আলোচনা ইতিমধ্যে হয়েছে, শেষও হয়েছে। তারপরও আবার নতুন করে আবার একটু আলোচনা করতে চাই, এই জন্য যে আশা করি কলেজ খুলে গেলে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন হয়তো আর ক্লাসে যাওয়ার খুব একটা সুযোগ থাকবে না তোমাদের সঙ্গে, তোমাদের হয়তো আর প্রয়োজনও হবে না আমরা ক্লাস নেই এই জন্য। তবে এই সমস্ত মহামারী বা এই যে সাময়িক, এই মনে করবা যে এই যে আমাদের দুর্যোগ, আমাদের যে অশান্তি, এটা সাময়িক। কাজেই এর মধ্যে তোমরা পড়ালেখার হাল কেউ ছাড়বে না। তোমরা যেভাবেই হোক পড়ালেখাটা চালিয়ে যাবে, পাশাপাশি স্বাস্থ্যসম্মত কার্যকলাপগুলো চালিয়ে যাবে এবং বিপদ একদিন কেটে যাবে, দুর্যোগ একদিন কেটে যাবে, আমরা আবার পুনরায় আগের জীবনে ফিরে যাব, সুখী সমৃদ্ধ জীবন গড়ার কাজে ব্যস্ত হব। তোমাদের এই কোর্সটি আমরা আলোচনা করেছি, জানো যে এটি তোমাদের যে প্রথম আলোচ্য বিষয়, প্রথম দর্শন পাঠের প্রথম কোর্সটি হলো পাশ্চাত্য দর্শনের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। এখানে তোমরা জানো দর্শন কথাটি এসেছে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে। দৃশ মানে দেখা। তো দর্শন কথাটি, এটির উৎপত্তি, এটি মূলত কোনো বাংলা শব্দ নয়, কারণ আমরা দর্শন বিষয়টিরও আমরা কোনো বাঙালি এটির উদ্ভব ঘটায়নি। এটি মনে করা হয়ে থাকে যে এটি ইউরোপিয়ানরা, বিশেষ করে গ্রিসের নাগরিকরা এই বিষয়টির সূচনা করেছিলেন, এবং যিনি সূচনা করেছিলেন তার নাম থেলিস। তোমরা সবাই জানো, যার জন্ম হয়েছিল প্রায় 2500 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে, গ্রিসের একটি দ্বীপে, যে দ্বীপটির নাম ছিল আয়োনিয়া। তোমরা এখানে একটি বিষয় মনে রাখবে যে দ্বীপ হলো এমন একটি স্থলভাগ যার চতুর্দিকে পানি দ্বারা বেষ্টিত থাকে, যেটি চতুর্দিক পানি দ্বারা বেষ্টিত থাকে।
এখন আমরা থেলিস আসলে এই বিষয়টি, এই দর্শন জ্ঞানের যে শাখাটি কিভাবে সূচনা করেছিলেন। তোমরা জানো যে দর্শন এর ইংরেজি শব্দ ফিলোসফি, এবং এই কথাটি এসেছে ফিলোস এবং সোফিয়া নামক দুটি শব্দ থেকে, যার অর্থ হল প্রজ্ঞার প্রতি অনুরাগ বা জ্ঞানের প্রতি গভীর অনুরাগ। আর এই জ্ঞান আসলে গ্রিসের নাগরিকরা যখন আমাদের যে মৌলিক চাহিদাগুলো, জীবনের জন্য ন্যূনতম চাহিদাগুলো, তোমরা সবাই জানো আদি মানুষ খুবই অসভ্য ছিল। তারা বনে জঙ্গলে জীবনযাপন করত, প্রকৃতি এবং হিংস্র পশু পাখির সঙ্গে যুদ্ধ করেই তারা আজকে আমাদেরকে এই পর্যায়ে এনে দিয়েছে। আমরা আজকে সভ্য হয়েছি, কিন্তু এর মূলে যারা ছিল তারা সেই আদি মানুষ। তারা এত উন্নত ছিল না আমরা যতটুকু জ্ঞান বিজ্ঞানে যতটুকু অগ্রসর হয়েছি। এবং তারাও পর্যায়ক্রমে আস্তে আস্তে এই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে করে, প্রাণীকুলের সঙ্গে, বন্য পশুর সঙ্গে যুদ্ধ করে করে, ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ইত্যাদি বিভিন্ন দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে করে তারা আজকে এই পর্যন্ত এসেছে, এবং এরই ধারাবাহিকতায় আমরা সভ্যতা অর্জন করেছি। তাদের এমনকি কৃষি কাজ করার বুদ্ধিও ছিল না, ফসল ফলানোর বুদ্ধিও ছিল না। তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, গাছ থেকে বিভিন্ন গাছের ফসল খেয়ে জীবনযাপন করতো। কিন্তু পর্যায়ক্রমে মানুষ ফসল উৎপাদন শিখলো, তাদের কষ্ট কিছুটা লাঘব হলো, আস্তে আস্তে ঘর বাড়ি বানাতে শিখলো, প্রাকৃতিক দুর্যোগকে অনেকটা জয় করতে শিখলো। এভাবে আস্তে আস্তে মানুষ যখন প্রকৃতিকে জয় করতে শিখলো, বশে আনতে শিখলো, মানুষ যখন কিছুটা শান্তির মুখ দেখলো, তখনই মানুষ জ্ঞানের দিকে মনোযোগী হলো। এবং যিনি প্রথম এই বিষয়টির দিকে মনোযোগী হয়েছিলেন তিনি থেলিস। তাকে আমরা দর্শনের জনক বলি। এখন কেন আমরা থেলিসকে দর্শনের জনক বলি? তোমরা জানো যে থেলিস যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সেই যুগে আসলে জ্ঞান বিজ্ঞান তো ছিলই না। তবে কিছু ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় প্রভাব এগুলা এবং ক্ষমতাশালীদের প্রভাব সমাজে বিরাজমান ছিল। থেলিসই প্রথম ব্যক্তি যিনি এগুলার প্রভাব মুক্ত হয়ে প্রকৃতিকে, জীবনকে, জগৎকে স্বাধীনভাবে মুক্ত বুদ্ধির আলোকে, যুক্তির মাধ্যমে বোঝার এবং জানার চেষ্টা করেছিলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে কী, এবং এর উৎপত্তির মূল কারণ কী, বা এর মূল উপাদান কী, বা আমরা যা দেখি এটি কি মূল জগৎ, না এটি সব কিছু, না এর অন্তরালে অন্য কিছু রয়েছে যেটি এই জগৎটির মূল কারণ, এই বিশ্বের মূল কারণ। এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়েই থেলিস নিজেকে জ্ঞানের পথে ব্যস্ত রাখলেন, মনোযোগী হলেন, এবং তিনি যে উত্তরটি দিতে পেরেছিলেন সেটি সম্পূর্ণ ধর্মীয় কুসংস্কার মুক্ত হয়ে, বিভিন্ন সমাজপতিদের প্রভাব মুক্ত হয়ে, এবং স্বাধীন বুদ্ধির আলোকে, যুক্তির আলোকে, মুক্ত বুদ্ধির আলোকে তিনি যে উত্তরটি দিয়েছিলেন সেটি হলো যে আমরা যে জগৎটি দেখি এটি আসলে পানি থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ পানি হলো জগতের মূল উপাদান বা মূল কারণ, জগৎ উৎপত্তির মূল কারণ। এখন আজকের যুগে আমরা থেলিসের এই উত্তরটি গ্রহণ করি না, বা আমরা জানি যে থেলিসের যে তত্ত্বটি বা মতবাদটি বা তিনি যে ব্যাখ্যাটি বিশ্ব সম্পর্কে দিয়েছিলেন সেটি গ্রহণযোগ্য নয়, সেটি ভ্রান্ত ছিল। তারপরও কেন আমরা এখনও 2500 বছর পরেও কেন তাকে দর্শনের জনকের স্থান দেই? হয়তোবা পৃথিবী যতদিন থাকবে ততদিন আমরা, ইতিহাস যতদিন থাকবে, সভ্যতা যতদিন টিকবে ততদিন হয়তো আমরা থেলিসকেই
দর্শনের জনক বলে চিহ্নিত করব, অভিহিত করব। এর মূল কারণটি, তাকে দর্শনের জনক বলার মূল কারণটি এখানেই যে তিনি যে উত্তরটি দিয়েছিলেন সেটি সঠিক নয়, ঠিক আছে, কিন্তু তার যে প্রচেষ্টাটি ছিল যে স্বাধীন বুদ্ধির মাধ্যমে, মুক্ত বুদ্ধির মাধ্যমে, যুক্তির আলোকে এবং কোনো ধরনের কিছু দ্বারা প্রভাবিত না হয়ে চিন্তার কাছে যেটি গ্রহণযোগ্য হয়, যুক্তির কাছে যেটি গ্রহণযোগ্য হয় সেই, এবং মেধা মননের কাছে যেটি গ্রহণযোগ্য হয় যে ব্যাখ্যাটি, সেই ব্যাখ্যাটি তিনি দিয়েছিলেন। এবং তিনি যে তার উত্তরটি যদিও ভুল ছিল, তারপরও সেটি যে যুক্তিগ্রাহ্য ছিল, তোমরা একটু দেখলে, একটু তার দিকে তাকালেই, তার মতবাদটি একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে তার মতবাদটি, তার ব্যাখ্যাটি যুক্তিগ্রাহ্য ছিল। এই জন্য যুক্তিগ্রাহ্য ছিল, যুক্তিশীল ছিল যে তিনি যেখানে বাস করতেন, আমি আগেই বলেছি যে তিনি যেখানে বাস করতেন সেটি ছিল একটি দ্বীপ। আর তোমরা জানো যে একটি দ্বীপ হলো এমন জায়গা যার চতুর্দিক পানি দ্বারা আবিষ্ট থাকে, পানি দ্বারা আবদ্ধ থাকে। তাহলে থেলিস যেখানে থাকতেন সেখান থেকে যেদিকেই তাকাতেন সেদিকেই শুধু পানি আর পানি দেখতেন। এর থেকে যেহেতু তিনি দেখলেন যে জগৎ পানির উপরই ভাসমান একটি পিণ্ডের মতো তিনি মনে করলেন। এবং আমরা জানি যে পৃথিবীটা গোল, এটা আমরা আজকে জানতে অবশ্যই স্বীকার করি। কাজে তিনি যে জায়গাটিতে ছিলেন সেটিও ওই পানির মধ্যে ভাসমান একটি গোলকপিণ্ড, একটি থালার মতো, চ্যাপ্টা থালার মতোই মনে হতো। এবং তিনি যে ব্যাখ্যাটি দিয়েছিলেন সেটি বিজ্ঞানসম্মত, অর্থাৎ কোনো ধরনের কাল্পনিক বা অবাস্তব বা অলৌকিক কোনো ঘটনার দ্বারা তিনি, বস্তুর দ্বারা বা উপাদান দ্বারা তিনি জগতের ব্যাখ্যা দেওয়ার, বিশ্বের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেননি। এখানেই তার কৃতিত্ব। এই জন্যই আমরা তাকে দর্শনের জনক বলি, জ্ঞান বিজ্ঞানের জনক বলি, ফাদার অফ অল সায়েন্সেস, ফাদার অফ ফিলোসফি বা ফাদার অফ অল সায়েন্সেস বলি। এবং দর্শনকে এই জন্য সায়েন্স অফ অল সায়েন্সেসও বলা হয়ে থাকে। কেননা তোমরা এখন যদি বিজ্ঞানের ইতিহাসটা একটু পিছনে ফিরে তাকাও, দেখতে পারবা যে এই থেলিস থেকেই আজকে কম্পিউটার সায়েন্স বা রোবোটিক্স বা অ্যারোনটিক্স, যে কোনো জ্ঞানের যে কোনো শাখার কথা বলো, বা মেডিকেল সায়েন্স, সবই এই থেলিসের একটি প্রশ্ন থেকেই জগৎ এবং জীবনকে জানার, বিশ্বকে জানার সেদিনের সেই সামান্য সহজ সরল প্রশ্নটি থেকেই আমরা আজকে এত দূর আসতে পেরেছি। এর জন্য এই থেলিসকে দর্শনের জনক বলা হয়। এবং এটিও বলা হয় যে আয়োনীয় দার্শনিকদের অর্জন বা থেলিসকে দর্শনের জনক বলা হয় তার অর্জনের জন্য নয়, অর্থাৎ তিনি যে ব্যাখ্যাটি দিয়েছিলেন সেটির জন্য নয়, বরং তিনি যে প্রশ্নটি উত্থাপন করেছিলেন, তিনি যে প্রক্রিয়াটি সূচনা করেছিলেন, তার জন্যই তাকে দর্শনের জনক বলে অভিহিত করা হয়। আর এখন তোমরা এই বিষয়টি, থেলিসের এই সাধারণ বিষয়টি, তার এই যে দর্শনের সহজ সরল স্বাভাবিক যাত্রাটিকে যদি তোমরা সহজভাবে বুঝতে পারো, তাহলে দেখবা যে তোমাদের কাছে পরবর্তী দার্শনিকদের দর্শনও এরকম সহজভাবেই বোধগম্য হবে এবং তোমাদের পড়ালেখা আরও ভালো হবে, তোমরা আরও ভালো করতে পারবে। কাজেই তোমাদের কাজ হলো আজকে যে যদি কোথাও তোমাদের কোনো এই থেলিস সম্পর্কে বা প্রাচীন ও মধ্যযুগের দর্শন সম্পর্কে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটি আমার সঙ্গে যে কোনোভাবেই হোক, মেসেঞ্জারে হোক, ভিডিও কলের মাধ্যমে হোক, বা যে কোনোভাবে টেলিফোন কলের মাধ্যমে হোক, যে কোনোভাবেই আমাকে জানাবে, আমার সঙ্গে যোগাযোগ রাখবে। আশা করি যে তোমাদের যে কোনো ধরনের সমস্যা, পড়ালেখা সংক্রান্ত যে কোনো বিষয়ের সমস্যার সমাধান আমরা করব এবং সার্বিক সহযোগিতা করব। কাজে তোমরা এখন থেকে এই থেলিসকে একটু ভালো করে পড়ো, তাহলে দেখবা যে
অ্যানাক্সিমেন্ডার অ্যানাক্সিমেন্ডাস অর্থাৎ তার পরবর্তী যে দার্শনিকগুলা তাদের দর্শনও তোমাদের কাছে সহজ হবে এবং তারই ধারাবাহিকতায় প্লেটো, অ্যারিস্টটল এবং মধ্যযুগ সবই সে তার থেকে শুরু করে আধুনিক এবং সমকাল পর্যন্ত সমস্ত দার্শনিকদের দর্শন তোমাদের কাছে সহজ বোধ্য মনে হবে। তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে, জীবন চলার পথ সুগম হবে। তো আশা করি যে তোমরা একদিকে যেমন পড়ালেখার প্রতি মনোযোগী হবে, আর একদিকে স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মনোযোগের সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।